অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ। পর্ব ১। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপুটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়াছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকে রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্ব গতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারই সীমানায় পথের ধারে গফুরজোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাকিল, ওরে ও গবরা, বলি ঘরে আছিস? তাহার 10 বৎসরের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে। পাষণ্ড ম্লেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার সে কি হাল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রে ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রইল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় ল্যাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে 2 খুঁটো খাইয়ে আনব তা মাথা ঘুরে পড়ে যাই। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়ব বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেওয়া হয়নি। মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে 2 আঁটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবোক। তোর মেয়ে ভাত রাঁধেনি? ফ্যানে জলে দে না 1 গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাইয়া
তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়াছিল। তর্করত্ন বলিলেন, তাও বুঝি নেই? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সব বেচে পেটায় নমো? গরুটার জন্যে এক আঁটি ফেলে রাখতে নেই? বেটা কসাই! এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাগ রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন কানে খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে পণ 10 বিচুলি না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোঁজা গাঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ। হেসে বাঁচি নেই। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস 2 খোরাকের মতন ধান 2টি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল, ও আমার কুটোটি পেলে না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভরে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা, মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নেই? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রামরাজত্বে বাস করিস, ছোট লোক কিনা, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে 4 জমি ভাগে করি, কিন্তু উবরি উবরি 2 সন আজন্মা। মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা 2টো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই, কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুরে খেতে দিই। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আহ, মরণ, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোঁব না, ছোঁব না। দাও না এবার আমাকে কাহন 2 খড়। তোমার 4 গাদা সেদিন দেখে এসেছি, একটি দিলে তুমি 13 পাবে না। আমরা না খেয়ে মরি, খেতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধার নিবি, শুধবে কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধব। রসিক নাগর, যা যা, সর,
পথ ছাড়, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোশে বলিয়া উঠিলেন, আহ মরণ, শিং নেড়ে আসে যেই, গুঁতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুডলি ছিল, সেটাই দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায়? তা বটে, যেমন চাষা তার তেমনি বলদ। খড় জোটে না, চালকলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনহন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাইয়া রইল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে। তাহার গলা বুঝিয়া আসিল। তার পরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়, মাথায়, পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের ৮ সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গাঁয়ের যে গোচরণটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না। লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়া আবার তাহার দুচোখ ভাইয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল। তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে, শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা? কেন মা? ভাত খাবে এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাইয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেড়ে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়েই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া যে তার সবই গেছে,
এবং এমন ধারা করিলে আগামী বর্ষা ইহাও টিকিবে না, এ কথা তাহা নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এ উপায়েই বা কটা দিন চলে। মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কইল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রইল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বৎসরের মেয়েটাও তা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির ছাঁকনিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমিনা, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমিনা উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, ছাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা কহিল, তবে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের দিকে চাহিয়া রইল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারব বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা এবং কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন।